নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা রয়েছো হানা বাড়িতে আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। আর তোমাদের নির্বাচন অনুযায়ী হানা বাড়িতে শুধুমাত্র ভুতুরে নয়, মাঝে মাঝে অদ্ভুতও ঘটবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজও একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। লেখিকা তনিমা সাহার কলমে বিভীষিকা, একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প। আজকে গল্প পাঠে রৌনক। আর আজকের গল্পটাও শেষ পর্যন্ত শুনো, কারণ গল্পের শেষে রয়েছে তোমাদের জন্য একটি প্রশ্ন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হ্যাঁ বাবু, বলুন, কাকে খুঁজছেন? গ্রীষ্মের গনগনে গরমে অচিন ক্লান্ত হয়ে বটগাছের তলায় একটা ফাঁকা চেয়ার পেয়ে সেখানেই বসে পড়েছিল। আজ সকাল 7টা বাজতে না বাজতেই সূর্য মহাশয় পূর্ণ শক্তিতে নিজের মাতব্বরি দেখিয়ে যাচ্ছেন। আজ 3 দিন ধরে এক ফোঁটা বৃষ্টি নেই। হাঁসফাঁস করতে করতে অচিন রাওতালপুরের বাসটায় বসেছিল। শহরের পিচের রাস্তা ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে, তা থেকে হলকা দিয়ে গরম বাতাস আসছে। একই বাসের গরম, তাই আবার বাইরের গরম। অচিনের একবার মনে হয়েছিল, ধুস, নেমে পড়ি বাস থেকে, এত কষ্ট করে যাওয়া যায় নাকি? কিন্তু না, অচিন নামলো না বাস থেকে। এই চাকরিটা অচিনের খুব প্রয়োজন। জার্নি করে ক্লান্ত শরীরে রাওতালপুরে পৌঁছে গেল সে। কোল্ড স্টোরেজটা বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূরে ছিল না, একটু হেঁটেই পৌঁছানো গেল সেখানে। অবশ্য হাঁটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না, কারণ রাওতালপুরে রিক্সা বা ভ্যানের কোনো চলন নেই। কোল্ড স্টোরেজের বড় বন্ধ গেটটার সামনে একটা প্রাচীন বটগাছ আছে। বটগাছটার ঠান্ডা ছাওয়ায় একটা ফাঁকা চেয়ার পেয়ে সেখানেই বসে পড়েছিল অতীন। হয়তো ক্লান্তি এবং বটগাছের শীতল ছায়ার সংস্পর্শে চোখটা একটু লেগে গিয়েছিল তার। আচমকা একটা খ্যানখ্যানে গলায় কথাটা শুনেই ধড়ফড়িয়ে উঠে সোজা হয়ে বসল অতীন। কিন্তু চোখ খুলে কাউকেই তার আশেপাশে দেখতে পেল না। একেই দুপুরের কড়া রোদের দাপট গনগনিয়ে উঠেছে, তার সাথে তাল মিলিয়ে চারিদিকে এক শ্মশানতুল্য নিস্তব্ধতা। এই সময় আশেপাশে একটা মানুষ তো দূর, একটা কুকুরও নেই। তাহলে অচিন কার গলা শুনতে পেল? মনে মনে অচিন বলে, আশেপাশে তো কেউ নেই, তাহলে আমাকে ডাকলো কে? তবে কি আমি ভুল শুনলাম? অচিন যখন এইসব কথাই ভাবছিল, ঠিক তখনই কেউ আবার বলে উঠল, কাকে খুঁজছেন বাবু? এইবার অচিন প্রচণ্ড চমকে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো একটা আলতো চিৎকার। ভয়ার্থ কণ্ঠে অচিন বলে উঠল, হ্যাঁ, কে? আমি বাবু নিধুরাম। আমি এখানকার পাহারাদার, দারোয়ান, কেয়ারটেকার। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আর তাছাড়া আপনি এমন ভয় পেয়ে উঠলেন কেন বলুন তো? নিধুরাম প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে উঠল। অচিন নিজেকে সামলে বলে উঠল, ও কিছু না, একটু চমকে গিয়েছিলাম। তুমি বললে যে তুমি এখানকার কেয়ারটেকার। নিধুরাম অচিনকে মাঝপথেই থামিয়ে তাড়াতাড়ি বলে উঠল, না না বাবু, আমি এখানকার পাহারাদার, দারোয়ান। অচিন এবার একটু বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? আমি তো এসে এখানে কাউকে দেখতেই পেলাম না। নিধুরাম মাথা চুলকে বলে, আসলে বাবু, দুপুরে এত গরমে বাইরে বসা যাচ্ছিল না, তাই বাইরে গিয়ে বসেছিলাম। তাছাড়া এদিকটাতে তো বড় একটা কেউ আসে না। আপনাকে এখানে বসতে দেখেই তো আমি এগিয়ে এলাম। নিধুরামের কথা শুনে অচিন মনে মনে ভাবল, নিধুরাম যদি এখন এসে থাকে তাহলে সেই সময় কে এসেছিল? কার গলা শুনেছিলাম আমি? আচ্ছা, ভুল শোনাটাই কি এতটা স্পষ্ট হয়? ও বাবু, কি আবার ভাবছেন? নিধুরামের ডাকে আবার সম্বিত ফিরল অচিনের।
না না না, কিছু না, কিছু না। আপনি তো বললেন না বাবু যে আপনি কে? ও হ্যাঁ, আমি আমি অচিন মুখোপাধ্যায়, এই রাওতালপুরের ফুড অ্যান্ড ভেজিটেবল কোল্ড স্টোরেজের নতুন ম্যানেজার। অচিনের কথা শুনে নিধুরাম উল্লাসে বলে উঠল, ও, আপনি সেই ম্যানেজার বাবু? ছোট স্যার বলেছিলেন বটে। আসলে বড় স্যার হঠাৎ করে মারা যাওয়ার পরে এই কোল্ড স্টোরেজটা তো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। ভাগ্যিস ছোট স্যার আবার এটাকে শুরু করেছেন, নইলে তো আমার চাকরিটা নিয়েই টানাটানি পড়তো। উত্তপ্ত হলকা দেওয়া গরমে দাঁড়িয়ে অচিনের এত কথা শুনতে বিরক্ত লাগছিল। সে বলে উঠল, ওসব কথা ছাড়ো। ছোট স্যার মানে নবারুণ স্যার আমাকে বলেছিলেন যে রাওতালপুর পৌঁছে আগে কোল্ড স্টোরেজটা একটা পর্যবেক্ষণ করে রিপোর্ট পাঠাতে। তো তুমি যদি একটু ওই দিকটা দেখিয়ে দিতে তাহলে ভালো হতো। নিধুরাম তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ ম্যানেজার বাবু, আসুন আসুন। দাঁড়ান, আগে বড় গেটটায় তালা দিয়ে দিই। নির্মোগ বসু শহরের একজন নামকরা ব্যবসায়ী। 2টো শপিং মল, 3-4টে হোটেল এবং একটা পেট্রোল পাম্প ছাড়াও রাওতালপুরের এই কোল্ড স্টোরেজ। এছাড়াও আরও অনেক ছোটখাটো ব্যবসা আছে তার। সেই সবের খোঁজ আর নেয়নি অচিন। নির্মোগবাবু হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান। নবারুণবাবুর ওপর তখন সমস্ত ব্যবসার ভার এসে পড়ে। সব দিক সামলাতে গিয়ে রাওতালপুরের এই কোল্ড স্টোরেজটা একেবারে অনাথের মতো হয়ে যায়। অচিন আগেও একটা ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু ফ্যাক্টরিতে একটা ঘটনা ঘটে যাওয়ায় তাকে তড়িঘড়ি সেই কাজটা ছাড়তে হয়েছিল। কারণ অচিন ওখানে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু সেই সম্পর্কটা বেশি দূর এগোয়নি, যার ফলে অচিনে সেখানে কাজে মন বসছিল না, তাই কাজটা সে ছেড়ে দিয়েছিল। এদিকে নবারুণবাবুও কোল্ড স্টোরেজের জন্য নতুন ম্যানেজার খুঁজছিলেন। ফ্যাক্টরির অভিজ্ঞতার জন্য অচিন কাজটা পেয়ে যায়। কোল্ড স্টোরেজের ভেতরটা একটু অন্ধকার। রোদ থেকে এসে প্রথমে অচিন কিছুই দেখতে পাচ্ছিল না। চোখ একটু সয়ে গেলেই সে নিধুরামের সাথে গোটা জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করে নিল। তারপর সে নিধুরামকে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে কোনো হোটেল আছে বা রেস্ট হাউস? অচিনের কথায় নিধুরাম হো হো করে হেসে উঠল, বলল, হে, এই শুকনো জায়গায় ওসব আপনি পাবেন না। অচিন সামান্য ঘাবড়ে গিয়ে বলল, সর্বনাশ, আমি তাহলে থাকবো কোথায়? এখন তো বোধহয় ফেরার বাসটাও ছেড়ে দিয়েছে। নিধুরাম অতি কষ্টে আশ্বস্ত করে বলে, আহা হা, অত ব্যস্ত হচ্ছেন কেন? এখানে তো আশেপাশে আরও খান কয়েক কোল্ড স্টোরেজ ফ্যাক্টরি আছে। ওখানকার ম্যানেজাররা তো ভাড়াটা থাকে। আমি দেখছি ফোন করে যে কারোর বাড়ি ফাঁকা আছে কিনা। কিছুক্ষণ পর নিধুরাম এসে বলে, ম্যানেজার বাবু, এখন তো সবার বাড়িতেই ভাড়াটে রয়েছে, তবে একটা বাড়ি ফাঁকা আছে, কিন্তু তার মালিক এখন এখানে থাকেন না। তবে বাড়িটা তিনি ভাড়া দিয়ে থাকেন। আপনি যদি চান তাহলে আপনাকে তার সাথে কথা বলিয়ে দিচ্ছি। অচিন যেন হাতে চাঁদ পেল, বলল, বাবা, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কথা বলিয়ে দাও। বাড়ির মালিকের সাথে কথা বলে নিল অচিন, ভাড়াটাও ঠিক করে নিল। বাড়ির চাবি নিধুরামের কাছেই ছিল। অচিনের খিদেও পেয়েছিল খুব। নিধুরামকে সে কথা বলতেই সে বলে, হে হে, তাহলে ম্যানেজার বাবু এক কাজ করুন, আপনি আগে আমার বাড়িতে চলুন, সেখানে স্নান খাওয়া করে বাড়িটা দেখতে যাবেন না হয়। অচিন আপত্তি করেনি। নিধুরামের বাড়িটা বড্ড ছোট। অচিন মনে মনে ভাবল, ভাড়া বাড়িটা যদি ঠিকঠাক থাকে তাহলে ওখানে আজ থেকেই থাকতে শুরু করে দেবো। এখানে তো দম বন্ধকর পরিস্থিতি। স্নান খাওয়া সেরে অচিন নিধুরামের সাথে ভাড়া বাড়িতে এলো। বাড়িটা ভাড়া অনুযায়ী বেশ সস্তা, শুধু একটু পরিষ্কার করতে হবে। নিধুরামকে সে কথা বলতেই সে নিজেই হাত লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘর পরিষ্কার করে দিল। ঘরে আলোর ব্যবস্থা ছিল, লাইট, ফ্যান, জলের ব্যবস্থা সবটাই ঠিকঠাক কাজ করছিল। অচিন জানিয়ে দিল যে সে আজ থেকেই এখানে থাকবে। অচিনের মনে হলো যে নিধুরাম কি যেন একটা বলবে বলবে করেও ঠিক বলল না। অচিন আর খোঁচালো না। যাওয়ার সময় নিধুরাম বলে গেল যে রাতের খাবারের জন্য অচিন যেন ঝামেলা না করে। নিধুরাম এসে তাকে নিজের বাড়ি নিয়ে যাবে, সেখানেই খাওয়া দাওয়া করে নেবে অচিন।
আগামীকাল থেকে রান্নাবান্নার ব্যবস্থা করা যাবে। নিধুরাম বেরিয়ে যেতেই অচিন বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার চাদর পেতে সাথে আনা বালিশটা বিছানায় রেখে হাত মুখ ধুয়ে পরনের জামাটা পাল্টে নিল। কিন্তু বিছানার সামনে এসেই অচিন চমকে উঠল। বিছানার চাদরটা কুঁচকে আছে, বালিশটাও কেমন যেন দেবে গেছে, যেন এক্ষুনি কেউ শুয়েছিল এখানে। কিন্তু পরক্ষণেই অচিন নিজের ভাবনাকে ক্লান্তির নাম দিয়ে বিছানাটাকে আরেকটু ঝেড়ে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমের মধ্যে হঠাৎই ছটফটিয়ে উঠল অচিন। বড্ড গুমোট লাগছে, দুপুরের গরমে হয়তো ঘরের ভেতরটাও তেতে আছে। অচিন ঘুম থেকে উঠে দেখল যে ঘামে তার সারা শরীর জবজবে হয়ে উঠেছে। সেই সময় ঘরে ঢুকতেই একটা বন্ধ দরজা দেখতে পেয়েছিল সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল অচিন। নিধুরাম বলেছিল যে এই ঘর লাগোয়া একটা বারান্দা আছে, এই দরজাটা বোধহয় সেই বারান্দার। কিন্তু এই দরজাটা এত শক্ত হয়ে আটকে আছে কেন? বার কয়েক জোরে ধাক্কা দেওয়ার পর দরজাটা সামান্য যেন আলগা হলো। অচিন এবার উৎসাহিত হয়ে আরো বার দুয়েক ধাক্কা দিতেই দরজাটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করতে করতে একটু খুলে গেল। এতক্ষণ পরিশ্রমের পর সফলতা আসায় অচিন একটু উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজনার বশে একটু জোরে দরজাটা ঠেলা দেয়, কিন্তু অনেক ঠেলাঠেলি করার পরেও দরজাটা সম্পূর্ণ খুলল না। অচিনের মনে হলো যে কিছু যেন একটা দরজায় আটকে আছে। তবে দরজাটা খুলতেই একটা ভ্যাপসা ধুলো মাখা দুর্গন্ধ তার নাকে এলো। দরজাটা বারান্দারই। দরজার সামান্য ফাঁক দিয়ে এক ফালি তারার আকাশ দেখা যাচ্ছে, কিন্তু বিকট দুর্গন্ধ এবং অসময়ের জন্য সেই সময় দরজাটা খোলার আর চেষ্টা করল না। মনে মনে ভাবল আগামীকাল দিনের বেলায় দেখা যাবে। দরজায় ঠেলাঠেলি করতে গিয়ে জামা কাপড়ে হাতে নোংরা লেগে গিয়েছিল। নিজেকে পরিষ্কার করতে বাথরুমে গেল অচিন। বাথরুম থেকে বেরোতেই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে আওয়াজ এলো, ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার, আমি নিধুরাম, দরজাটা খুলুন। হাতটা মুছে দরজা খুলতেই অচিন দেখে বাইরে কেউ নেই। অচিন ভারী অবাক হলো। ব্যাপারটা কি হলো? সে যে স্পষ্ট শুনেছিল নিধুরামের গলা। এইসব ভাবনার মাঝেই নিধুরাম তার সামনে এসে বলে, এই তো ম্যানেজার স্যার, চলুন রাতের খাবারটা খেয়ে নেবেন। অচিন এই ঘটনায় একটু চমকে গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা সে প্রকাশ করল না। মুখে বলল, তুমি কি এখন এলে? না না, আমি একটু আগে এসেও আপনাকে ডেকেছি, কিন্তু ঠিক তখনই আমার একটা ফোন এলো। আসলে এইখানে নেটওয়ার্কটা অতটা ভালো নয়, তাই ফোনটা ধরার জন্য একটু সামনে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু আপনার জামা কাপড় এমন কেন হয়ে আছে? ও কিছু না, একটু ঝাড়পোছ করছিলাম, তাই এমন হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও, আমি তালাটা নিয়ে আসি। রাতের খাওয়াতে বিশেষ কোনো আয়োজন ছিল না। খাওয়া সেরে অচিন ভাড়া বাড়িতেই ফিরে এলো। নিধুরাম এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু অচিন নিষেধ করল। অচিন বেরিয়ে গেলে নিধুরামের ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যালো, তখন কথা বলতে পারলাম না, সরি, লাইন ডিস্টার্ব করছিল। হ্যাঁ স্যার। তুমি সব দেখে নিয়েছো তো? হ্যাঁ। আর ওই দরজাটা খুলতে নিষেধ করেছো তো? নিধুরাম একটু চুপ করে যায়। দরজার ব্যাপারে কিছু বললে ম্যানেজার স্যার প্রশ্ন করত, তাহলে তিনি এইখানে থাকতে রাজি হতেন না। তখন কমিশনটাও হাতছাড়া হয়ে যেত। কিন্তু মুখে বলল, হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ইয়ে স্যার, বলছিলাম যে আমার কমিশনটা পেয়ে যাবে, রাখছি। ফোনটা রাখতেই নিধুরামের স্ত্রী তাকে বলল, হ্যাঁ গো, তুমি শুধু টাকার লোভে মানুষটাকে ওই বাড়িটায় রাতে থাকতে দিলে। আরও তো বাড়ি ছিল, সেখানেও তো লোকটাকে ভাড়া ঠিক করে দিতে পারতে, বলো।
নিধুরাম রাগে গজগজ করতে করতে বলে, এই মেয়ে মানুষ আছিস, মেয়ে মানুষের মতোই থাক। সব জায়গায় না নাক গলাতে যাস না। বাকি বাড়িওয়ালারা এতটা কমিশন কখনো দিত না। হ্যাঁ, আর নবারুণ স্যার এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্য আমাকে 15,000 টাকা কমিশন দেবে বলেছেন। জীবনেও এত টাকা একসাথে কখনো দেখেছিস? নিধুরামের স্ত্রী তবুও একবার মিনমিনিয়ে বলে, কিন্তু বাড়িটা তো। এই চুপ, একদম চুপ। এই বিষয়ে আর একটা কথা বললে না কিন্তু খুব খারাপ হয়ে যাবে। স্ত্রীকে কথা বলার মাঝপথেই থামিয়ে দিয়ে নিধুরাম চাপা ধমকের স্বরে বলে ওঠে। অচিন বাড়ি ফিরতেই দেখে বারান্দার ওই দরজাটা হালকা ফাঁক হয়ে আছে এবং সেখান থেকে উৎকট দুর্গন্ধ আসছে। অচিন মনে মনে বলে, এ কি, দরজাটা এই তো বন্ধ করলাম, ওটা খুলে গেল কি করে? তবে কি ওই সময় দরজাটা বন্ধ হয়নি নাকি? ভাবনার মাঝেই অচিন নাক মুখ বন্ধ করে এগিয়ে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দেয়। হাত পা ধুয়ে পরনের পোশাকটা পাল্টে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতেই অচিন সবার আগে মুখ ধুয়ে একটা ঝাড়ুর খোঁজ করল। কিছুক্ষণ পরে একটা ঝাড়ু পেয়ে নাকে কাপড় বেঁধে বারান্দার দরজাটা আবার ধাক্কাধাক্কি দিয়ে খুলে বারান্দায় এলো। বারান্দার দরজার খোলার মুখে একটা মোটা লাঠি আড়াআড়িভাবে রাখা ছিল। ওটার জন্যই সম্ভবত দরজাটা খোলা যাচ্ছিল না। অচিন যেমনটা ভেবেছিল বারান্দাটা ঠিক তেমনই। বারান্দার মেঝেটা জলে ধুলোয় একেবারে নোংরা হয়ে আছে। জল যাওয়ার একটা ছিদ্র আছে, তাই শ্যাওলা জমেনি এই রক্ষে। দেওয়ালে ঝুলি কালি মাকড়সার জালে ভরা। একটা নিঃশ্বাস ফেলে কোমর বেঁধে অচিন লেগে পড়ল বারান্দা পরিষ্কার করতে। রাউতালপুরে গরমটা তুলনামূলক বেশি। গতকাল দরজা বন্ধ করে ঘুমোতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু দুর্গন্ধটার জন্য দরজাটা খুলে ঘুমোতে পারছিল না সে। বারান্দা পরিষ্কার করে অচিন স্নানে চলে যায়। স্নান সেরে বেরোতেই দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই অচিন দেখে নিধুরাম দাঁড়িয়ে আছে। ম্যানেজার স্যার উঠে পড়েছেন দেখছি, আবার স্নান টানো সারা হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ওই একটু কাজ করছিলাম, তাই ভাবলাম স্নানটাও সেরে নি। ভালো করেছেন। আজ তো শনিবার, এবার সকালে জলখাবারটা সেরে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসবো কোনো। অচিন কাঁধে টাওয়ালটা দিয়ে ভেজা চুলটা মুছতে মুছতে বলে, হ্যাঁ ঠিকই বলেছ, সবার আগে রান্নার সরঞ্জাম কিনতে হবে। এভাবে সকাল দুপুরে তোমাকে অসুবিধায় ফেলার কোনো মানে হয় না। কথা বলতে বলতে অচিন নিধুরামের সামনে থেকে সরে যেতেই তার দৃষ্টিটা গিয়ে বারান্দার খোলা দরজার দিকে পড়ে। সঙ্গে সঙ্গে আতঙ্কে নিধুরাম শূন্য হয়ে যায়। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। মনে মনে সে বলে, স্যার তো দরজাটা খুলে দিয়েছেন, এবার কি হবে? কি হলো? ওরকম অদ্ভুত ভূত দেখার মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ? আচমকা অচিনের কণ্ঠস্বর শুনে নিধুরাম প্রচণ্ড চমকে ওঠে। অচিন নিধুরামের দৃষ্টি লক্ষ্য করে বারান্দার খোলা দরজাটার দিকে তাকিয়ে বলে, ও, ওটা দেখে চমকে উঠলে? আসলে এখানে তো খুব গরম, তারপর রাতে ওই গুমোট গরমে ঘুমোতে অসুবিধা হচ্ছিল, তাই সকালে উঠে খুলে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। রাতে তাহলে ঘুমাতে একটু আরাম হবে, বুঝলে? অচিন মাথা আঁচড়াতে আঁচড়াতে আপন মনে কথাগুলো বলে যাচ্ছিল। হঠাৎ নিধুরাম আতঙ্ক মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, খুলবেন না, খুলবেন না দরজাটা, ওটা যে নরকের দরজা। নিধুরামকে বিড়বিড় করতে দেখে অচিন অবাক হয়ে বলল, এই নিধুরাম, কি বিড়বিড় করে বলছো? বুঝতেই তো পারছি না। নিধুরাম হঠাৎ ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলে, বন্ধ করুন স্যার, শিগগিরই দরজাটা বন্ধ করুন। না 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 হলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। কি আবার সর্বনাশ হবে? হ্যাঁ, বরং ওই দরজাটা বন্ধ করে রাখলে এই পচা গরমে আমার সর্বনাশ হয়ে যাবে। নাও না, চলো বাজারে যাওয়া যাক, আগে একবার কোল্ড স্টোরেজটাও ঢু মারবো।
নিধুরাম বিস্ফারিত চোখে বারান্দার খোলা দরজাটার দিকেই তাকিয়ে থাকে। অচিন তার ওয়ালেট নিয়ে বারান্দার দরজা এবং সদর দরজা দুটো বন্ধ করে নিধুরামের সাথে বেরিয়ে পড়ে। নিধুরাম সেই থেকে চুপ করে আছে। সকালের দিকে রাউতালপুরে সূর্যের পুড়িয়ে দেওয়া রোদের তাপটা একটু কম থাকে। এখন গ্রীষ্মকাল, তাই উত্তাপ এবং রোদের তেজ দুই তার চরম সীমায় থাকে। মাস দুয়েক চরম অস্বস্তিকর গরমের পর বর্ষা নামে, তখন এখানে পরিবেশ অনেকটাই আরামদায়ক হয়। নিধুরামকে সেই থেকে চুপ থাকতে দেখে অচিন একটু অবাক হয়। এখানে এসে থেকে নিধুরামকে এত চুপ থাকতে সে দেখেনি। তোমার কি হয়েছে বলো তো? নিধুরাম বোধহয় কিছু একটা ভাবছিল সেই সময়, তাই অচিনের করা প্রশ্নটা তার কান অবধি পৌঁছায়নি। সে কি যেন আপন মনে বিড়বিড় করে যাচ্ছে। আরে হয়েছেটা কি? কোথায়? কি হয়েছে ম্যানেজার বাবু? আরে সে তো তুমি বলবে কি হয়েছে। না না না, কিছু হয়নি তো। এই দেখুন, আমরা বসু কোল্ড স্টোরেজ ফ্যাক্টরির সামনে পৌঁছে গেছি। আগে কি তবে ফ্যাক্টরিতে ঢুকবেন? হ্যাঁ, একবার একটু ঢুকতে হবে, তারপর বাজার যাব। নিধুরাম পকেট থেকে চাবি বার করে ফ্যাক্টরি খোলার মধ্যেই বার দুয়েক তার মোবাইলটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে নামটা দেখে নিধুরামের মুখে একটা অস্বস্তিকর ছাপ ফুটে ওঠে। এনার আবার সকাল সকাল কি হয়ে গেল? সময় গমায় নেই, ফোন একটা করে দিলেই যেন হয়ে গেল। হ্যাঁ, ইম্পর্টেন্ট হলে ফোনটা তুলে নাও। স্যার, ফ্যাক্টরির ভেতরে নেটওয়ার্কের সমস্যা আছে, ফোনটা তুললেও কথা বলতে পারবো না। ঠিক আছে, তুমি কথা বলে নাও। তালা খুলে তো তুমি সব আলোগুলো জ্বেলেই দিয়েছো। আমার মিনিট 3 কাজ, আমি কাজগুলো সেরে নিচ্ছি, ততক্ষণ তুমি না হয় কথা বলে নাও, কেমন? অচিন কথাটা বলেই ফ্যাক্টরির ভেতরে ঢুকে গেল। অচিনের চোখের আড়াল হতেই নিধুরাম মিসড কল নাম্বারটায় ফোন করল। হ্যালো, হ্যাঁ বলুন। এই সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আর স্যার, এভাবে যখন তখন না ফোন করবেন না। আমি এখন ম্যানেজার স্যারের সাথেই আছি, কোনো খবর থাকলে আমি নিজেই আপনার সাথে যোগাযোগ করে নেব। ঠিক আছে ঠিক আছে, বেশি মাতব্বরি দেখাতে হবে না। তোমাকে যে কাজে রেখেছি সেটাই ঠিকভাবে করো। হ্যাঁ স্যার। আর হ্যাঁ, সে কি দরজাটা খুলে নিয়েছে নাকি সেটা আগের মতোই আছে? আগে স্যার, কোন দরজাটা? আহম্মক, কোন দরজা আবার কি? হ্যাঁ, ফ্যাক্টরির বন্ধ করে দরজাটা। না স্যার, ম্যানেজার স্যার তো ওদিকে জানেনি। ওদিকে ফ্যাক্টরির ভেতরে বড় বড় ফ্রিজারগুলোর সামনে দাঁড়িয়ে অচিন সেগুলোর ক্যাপাসিটি চেক করছিল। কোল্ড স্টোরেজের ভেতরে সবসময় একটা জমাট বাঁধা শূন্যতা থাকে, বিশেষ করে যদি স্টোরেজ ফ্যাক্টরিতে ওয়ার্কার না থাকে। তখন যেন সেই শূন্যতা ছমছমে অনুভূতিতে পরিণত হয়। অচিনেরও ঠিক সেই রকম একটা অস্বস্তি অনুভূত হচ্ছে এখন। অচিন জানে এই অকারণ অস্বস্তি যদি মাথায় চড়ে বসে তাহলে আর এখানে কাজ করতে পারবে না। নবারণবাবু বলেছিলেন যে এই মুহূর্তে এখানে নতুন কর্মী রাখাটা সম্ভব হচ্ছে না, তাই স্টোরেজের যাবতীয় দায়িত্বভার কয়েকদিন অচিনকেই সামলাতে হবে। অতএব অচিন অস্বস্তি তাড়াতে গুনগুন করে একটা গান গাইতে শুরু করে। পরের সপ্তাহ থেকে স্টোরেজে কাঁচামাল অর্থাৎ আলু, পেঁয়াজ এইসব আসতে শুরু করবে, তাই মেশিনের কার্যকারিতা এবং তার সঠিক নিরীক্ষণ করা প্রয়োজন। এতদিন ক্লান্ত থাকায় স্টোরেজটা পুরোপুরি দেখা হয়নি, আজ হাতে সময় আছে, তাই অচিন ঘুরে ঘুরে সব কটা মেশিন ভালোভাবে দেখতে লাগলো। এখানে মোট 7টা মেশিন আছে, কিন্তু স্টোরেজের রেজিস্টারে মোট 8টা বড় ফ্রিজার দেখাচ্ছিল। আর একটা মেশিন কি তবে রিপেয়ারে গেছে? কিন্তু সেই রকম তো কিছু রেজিস্টারে উল্লেখ নেই। কথাটা জিজ্ঞেস করার জন্য অচিন নিধুরামকে ফোন করে, কিন্তু তার ফোনটা এঙ্গেজ দেখায়, অথচ তাকে রিপোর্টে বিষয়টা উল্লেখ করতে হবে। উপায় না দেখে অচিন নবারুণ বসুকে ফোন করে, কিন্তু তার ফোনটাও এঙ্গেজ দেখায়। আশ্চর্য, দুজনের ফোন একসাথেই এঙ্গেজ কেন হচ্ছে কি জানে। আচ্ছা, এমনও তো হতে পারে যে 8 নম্বরটা মেশিনে হয়তো খারাপ বা অকেজো হয়ে গেছে। দেখি তো আগে খুঁজে, এখানেই তো কোথাও রাখা আছে। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে অচিন এবার ভালো করে ফ্যাক্টরির ভেতরটা দেখতে থাকে। ঠিক
ঠিক এমন সময় তার নাকে একটা উৎকট দুর্গন্ধ এসে ঝাপটা দেয়। কি সাংঘাতিক দুর্গন্ধ! নিধুরামটা কি এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে রাখে না নাকি? হ্যাঁ, রুমাল নিয়ে নাকে চাপা দিয়ে অচিন বলে। দুর্গন্ধটা অনুসরণ করতে করতে অচিন একটা দরজার সামনে এসে উপস্থিত হলো। এই দরজাটা গতকাল দেখেনি সে। গোটা দেওয়াল জুড়ে একটা ধাতব দরজা। দরজার গায়ে বড় বড় দুটো লোহার আংটা। সেই আংটা দুটোকে এক জায়গায় করে লোহার একটা বড় তালা আটকানো আছে। তালাটায় হাত দিয়ে জোরে জোরে বার কয়েক টেনে দেখল অচিন। ঠিক তখনই আবারও সেই উৎকট দুর্গন্ধটা অচিনের নাকে এলো, এবার আরো উগ্রভাবে। অচিন রুমালটা দিয়ে নিজের নাক চাপা দিতে গেলে সে শুনতে পায় কেউ খ্যাস খ্যাসে গলায় বলছে, অচিন, অচিন। অচিন প্রচণ্ড চমকে পিছন ফিরতেই সে অনুভব করে যে অদৃশ্য কেউ সব কটা আঙুলের সর্বশক্তি দিয়ে তার গলাটা চেপে ধরেছে। অচিন ছটফটিয়ে ওঠে, তাতে যেন আঙুলের নাকপাশ আরো শক্ত হয়ে চেপে বসে অচিনের গলার চারপাশে। অচিন শ্বাস নিতে পারে না, চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চায়। গলা দিয়ে শুধু গোঁ গোঁ করে গোঙানির আওয়াজ বেরোতে থাকে। ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার! হঠাৎ নিধুরামের গলাটা অচিনের কানে এলো। ঠিক তখনই অচিন অনুভব করে যে তার গলার ওপর সেই দম বন্ধ করার চাপটা নেই। সে নিজের গলার চারদিকে হাতড়ে দেখল, না, কিছুই নেই। সেই দুর্গন্ধটাও পাচ্ছে না সে। আশ্চর্য! আপনি এখানে কি করছেন ম্যানেজার স্যার? নিধুরাম অচিনের কাছে এসে জিজ্ঞাসা করে। কিছুক্ষণ আগের ঘটনাকে মনের ভুল ভেবে অচিন নিধুরামকে কিছু বলে না। তবে সে নিধুরামকে বলে, আমার নাকে একটা দুর্গন্ধ আসছিল, আর সেই দুর্গন্ধের উৎস খুঁজতেই আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি এই একটা রুম, এটা তো দেখাই হয়নি। আর তাছাড়া ওটাতে এত বড় তালা লাগানো কেন? হ্যাঁ, ও কিছু নয় স্যার, এই জায়গাটা আসলে পহিবাইট। পহিবাইট মানে? আরে স্যার, ওই যে থাকে না কিছু জায়গা যেখানে যাওয়া নিষেধ। ও আচ্ছা আচ্ছা, প্রাইভেট এরিয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। নিধুরামকে মাঝপথেই থামিয়ে দিয়ে অচিন বলে ওঠে। কথা বলার সময় অচিন লক্ষ্য করে যে তার কথা বলতে কোনো কষ্টই হচ্ছে না। যদি কেউ গলা টিপে ধরত তাহলে তো এত সহজে সে কথা বলতে পারত না। ওটা নিশ্চিতভাবেই তার মনের ভুল ছিল। নিধুরাম অচিনকে নিয়ে ফ্যাক্টরির বাইরে আসে। তালা লাগিয়ে তারা দুজন কথা বলতে বলতে বাজারের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই নিধুরামের দৃষ্টি অচিনের দিকে পড়তেই তার চোখ প্রচণ্ড আতঙ্কে বিস্ফারিত হয়ে যায়, কিন্তু মুখে কিছু বলে না। বাজার করে ফিরে অচিন ঘরের দরজা খুলতেই প্রচণ্ড চমকে ওঠে। পুরো ঘর কেমন যেন অগোছালো হয়ে আছে। বারান্দার দরজাটা খোলা। অচিন দরজা খোলা দেখে আরো অবাক হয়, কারণ সে তো বাজার যাওয়ার আগে দরজাটা বন্ধ করেছিল। তাহলে খোলা দরজা এবং অগোছালো ঘর দেখে অচিন মনে মনে ভাবে, হয়তো বারান্দার দরজাটা খোলা থাকায় হাওয়া ঢুকে ঘরের ভেতরটা লন্ডভন্ড হয়ে গেছে। অচিন তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে বারান্দার দরজাটা লাগিয়ে দেয়। ঠিক তখনই তার নাকে এসে ঝাপটা দেয় একটা পচা কটু দুর্গন্ধ। দুর্গন্ধটা নাকে আসতেই অচিনের পিঠ বেয়ে একটা চোরা স্রোত নেমে যায়। এই একই দুর্গন্ধটা যে অচিন ফ্যাক্টরিতেও পেয়েছিল। জিনিসপত্র রান্নাঘরে রাখতে এসে অচিনের সারা শরীরে জোর ঝটকা লাগে। রান্নাঘরের ফ্লোরে কার যেন কাদা মাখা পায়ের ছাপ। জোড়া পা নয়, একটা পায়ের ছাপ। রান্নাঘরের খোলা জানলা দিয়ে আসা রোদের আলোয়
মেঝের ওপর সেই ছাপ যেন জ্বলজ্বল করছে। অচিন ছুটে চলে যায় রান্নাঘরের বাইরে। বারান্দার দরজা খুলে বাইরে এসে সে ভালো করে চারদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। বারান্দা বা রান্নাঘরের জানলা কোনো দিক দিয়েই কেউ ঘরে ঢুকতে পারবে না। রান্নাঘরের জানলার নিচে সপাট দেওয়াল নেমে গেছে। এক সরীসৃপ প্রজাতি ছাড়া কোনো মানুষের পক্ষে ওই দেওয়াল বেয়ে জানলা দিয়ে ঘরে ঢোকা সম্ভব নয়। আর বাকি রইল বারান্দা। বারান্দার বাইরে নিপাট ফাঁকা জমি, কোথাও কিচ্ছু নেই। এমন একটাও খাঁজ বা উঁচু জায়গা নেই যেটা ধরে বারান্দায় আসা যাবে। তবে কি মেন দরজা দিয়ে? কথাটা অস্ফুটে বলেই অচিন নিধুরামকে ফোন লাগায়। একবার বেজে বেজে ফোনটা কেটে যায়। মিনিট খানেক পর নিধুরাম ফোন করে অচিনকে। হ্যালো ম্যানেজার স্যার, ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম বই কি। আপনার গলার স্যারটা এমন শোনাচ্ছে কেন স্যার? কি হয়েছে? যা হয়েছে সেটা ফোনে বলা যাবে না। এক্ষুনি তুমি আমার বাড়ি আসো, তোমাকে কিছু দেখানোর আছে। আজ্ঞে স্যার, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। মিনিট দশেকের মধ্যেই নিধুরাম হাঁপাতে হাঁপাতে অচিনের ভাড়া বাড়িতে এসে হাজির হয়। অচিন নিধুরামকে দেখে অসহিষ্ণুতায় ফেটে পড়ে। নিধুরাম, তুমি সত্যি করে বলো তো যে এই বাড়ির চাবি তুমি কাকে কাকে দিয়ে রেখেছো? নিধুরাম যেন কথাটা শুনে আকাশ থেকে পড়ল। বিস্ময়ের শেষ পর্যায়ে এসে নিধুরাম বলে, কি বলছেন কি ম্যানেজার স্যার? আমি আবার কাকে বাড়ির চাবি দেবো? মিথ্যে বলো না নিধুরাম। চাবি ছাড়া এই বাড়িতে কেউ কি করে ঢুকতে পারে তুমি বলো? রান্নাঘরের জানলা দিয়ে ঢোকা সম্ভব নয়, বারান্দা দিয়ে ঘরে ভেতর ঢোকাও সম্ভব নয়, তাহলে বাকিটা কি থাকলো? কিন্তু আপনি কি করে বলছেন যে ঘরে কেউ ঢুকেছিল? কিভাবে জানলাম? এসো এসো, তোমাকে সেটাই দেখাচ্ছি যেটা আমি দেখেছি। কি দেখেছেন আপনি? অচিন রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমি রান্নাঘরে একজোড়াই বা কি করে বলি, একটাই কাদামাখা পায়ের ছাপ দেখেছি। নিধুরাম অচিনের কথা শুনে বেশ উত্তেজিত হয়ে তার পিছু পিছু রান্নাঘরের দিকে এগোচ্ছিল। হঠাৎ পায়ের ছাপ কথাটা শুনেই নিধুরাম থমকে গেল। পায়ের ছাপ? হ্যাঁ, তাও আবার এক পায়ের। বলতে বলতে ওরা রান্নাঘরের সামনে চলে এলো। নিধুরাম দেখল সেখানে দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে আছে একটা কাদামাখা পায়ের ছাপ। সেই ছাপ দেখিয়ে অচিন কিছু বলতেই যাবে, ঠিক তখনই নিধুরাম প্রচণ্ড ভয়ে ছিটকে পিছিয়ে এলো কয়েক পা। তারপর কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ি কি মরি করে ছুটে বেরিয়ে গেল। অচিন কিছুক্ষণ হতবাকের মতো নিধুরামের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিধুরাম ওখান থেকে বেরিয়েই ঝটপট কাউকে ফোন লাগায়। হ্যাঁ, হ্যালো স্যার। স্যার, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে নাকি? আর তুমি এভাবে ভয় পেয়ে কথা বলছো কেন? হ্যাঁ, ভয় তো পাওয়ারই কথা স্যার। কেন? কি এমন? স্যার, সে ফিরে এসেছে। ম্যানেজার স্যার বারান্দার দরজা খুলে দিয়েছেন। জানি না এখন কি হবে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। নিধুরাম ফোনের দিকে তাকিয়ে দেখে যে তাতে টাওয়ার নেই। সে বিরক্ত হয়ে বলে, দেখ সালা, টাওয়ারটাও কি এখনই যাওয়ার ছিল? কি জানি স্যার কতটা শুনলো কিনা। অচিন সেদিন আর বাড়ি থেকে বেরোয় না। বাজার থেকে যা জিনিসপত্র কিনে এনেছিল সেইগুলো গোছাতেই বেলা পেরিয়ে গেল। ভাগ্যিস বাড়িটায় ওভেন আর সিলিন্ডারের ব্যবস্থা ছিল। সব গুছিয়ে দুটো ডাল ভাত ফুটিয়ে নিয়ে খেয়ে নিল সে। খানিকটা তুলে রেখে দিল দুপুরের জন্য। সকালে নিধুরামের হুটোপুটি করে বেরিয়ে যাবার পর সারাদিন আর খোঁজ খবর নেয়নি তার। অচিনও আর খোঁজ নেয়নি। মনে মনে ভেবে নেয় যে আগামীকালের মধ্যেই দরজার তালাটা পাল্টে নেবে সে। এই নিধুরামের ওপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক নয়। দুপুরে খাওয়া দাওয়া সেরে ল্যাপটপ খুলে বসে নবারুণকে কোল্ড স্টোরেজটার পুরো রিপোর্ট বানিয়ে পাঠিয়ে দিল অচিন, এবং এও বলল যে আগামী সপ্তাহতেই যেন আলু পেঁয়াজের কনসাইনমেন্টটা পাঠিয়ে দেওয়া হয়, কারণ ফ্রিজার একবার চালু হয়ে গেলে তাতে যদি জিনিসগুলো না রাখা হয় তখন সেটাতে ফ্রোস্টিংয়ের সমস্যা হয়ে যাবে। তারপর ডিফ্রোস্ট করতেও বেশ বেগ পেতে হবে। রাতে খেতে খেতে অচিন ভাবে, পুরো দিন কেটে রাত হয়ে গেল,
অথচ নিধুরামের কোনো খবর নেই। ব্যাপারটা কেমন কেমন লাগছে যেন। কথাটা ভাবতে ভাবতে অচিন নিধুরামকে ফোন করে। কিন্তু ওপাশে ফোনটা বেজে বেজে থেমে যায়। আজ অচিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। শরীরটা কেন জানি খুব ক্লান্ত লাগছে। আজ বড় ক্লান্ত লাগছে, হয়তো গরমের জন্য। মনে মনে ভাবে অচিন। বারান্দার দরজাটা ভালো করে আটকে অচিন ঘুমিয়ে পড়ে। রাত তখন বেশ গভীর। আকাশে পুরো মেঘের আস্তরণ। থেমে থেমে মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছে। অচিনের ঘরের ভেতর একটা টিমটিমে হলুদ আলো জ্বলছে। অচিনের সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তবুও তার মুখে কোনো অস্বস্তি ভাব নেই। মনে হচ্ছে যেন অচিন অচৈতন্য হয়ে আছে। ঠিক এমন সময় ঘরের টিমটিমে আলোটা দপদপ করে ওঠে। বারান্দার বন্ধ দরজাটা হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে আপনা আপনি খুলে যায়। দরজার পেছন থেকে শোনা যায় একটা অপ্রাকৃত বিজাতীয় গর্জন, যেন কেউ অত্যন্ত রাগে উন্মত্ত হয়ে আছে। বারান্দার দরজাটা অল্প খুলতেই দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসে একটা বীভৎস ভয়ঙ্কর হাত। হাতটা দরজাটা ধরে পুরোটা খুলে দেয়। ঠিক এমন সময় আলোটা দুবার দপদপ করে উঠে বন্ধ হয়ে যায়। বাইরে একটা ল্যাম্পপোস্টের আলোটা ফ্লিকার হতে শুরু করে। সেই আলো আবছার রশ্মি বারান্দার খোলা দরজা দিয়ে অচিনের ঘরে ঢুকছে। সেই আলোয় দেখা যায় যে অচিনের ঘরে ঢুকে পড়েছে এক বীভৎস বিকৃত অবয়ব। খোলা চুল তার, গায়ের চামড়া সাদাটে, মুখের মধ্যে নাক বা কান বলতে কিছুই নেই। পরনে একটা ছেঁড়া জামা, যা থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। অবয়বটা চাপা গর্জন করতে করতে ঘুমন্ত অচিনের দিকে এগিয়ে আসে, এক পা করে। একটা আর্তনাদ করে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে অচিন। প্রচন্ড হাঁপাচ্ছে সে। পরনে টি শার্টটা ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। ঘুম থেকে উঠেই হাত বাড়িয়ে বেড সুইচটা জ্বালিয়ে ভয়ার্থ দৃষ্টিতে চারিদিকে দেখতে থাকে সে। না, কোথাও কিচ্ছু নেই। চকিতে বারান্দার দরজাটার দিকে তাকালো অচিন। দরজাটা বন্ধ দেখে খানিকটা নিশ্চিন্ত হলো সে। একটা দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো অচিনের মুখ থেকে। ওটা তবে স্বপ্ন ছিল। হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘামটা মুছে আবার যেই শুতে যাবে, ঠিক তখনই তার কানে এলো কারোর আর্ত চিৎকার। ঠিক তখনই বারান্দার দরজাটার বাইরে থেকে আওয়াজ আসে। অজানা আতঙ্কে থরথরিয়ে কাঁপতে থাকে অচিন। কতদিনের মনে হয় কেউ যেন বারান্দায় দাঁড়িয়ে বন্ধ দরজাটা খোলার জন্য টোকা দিচ্ছে। বাইরে থেকে দরজায় টোকা দেওয়ার আওয়াজটা আবার হয়। এবার খাট থেকে নেমে কাঁপা কাঁপা পায়ে অচিন বারান্দার বন্ধ দরজাটার দিকে এগিয়ে যায়। দরজাটা এবার কেউ যেন বাইরে থেকে টেনে খোলার চেষ্টা করছে। অচিনের যেন মাথায় কাজ করছে না। সে বোধহীনের মতো বারান্দার দরজাটা খোলার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই প্রচন্ড জোরে কেউ পৈশাচিক চিৎকার করে ওঠে। অচিন প্রচন্ডভাবে আঁতকে উঠে ছিটকে চলে আসে পিছনে এবং অসাবধানতাবশত তার মাথাটা দেওয়ালে ঠুকে যায়।
অচিন সেখানেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে। অচিন যখন চোখ মেলে তখন বেলা অনেকটাই গড়িয়েছে। নিজেকে মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় দেখে অচিন প্রথমে কিছুই মনে করতে পারে না। পরে ধীরে ধীরে গত রাতের কথা মনে পড়তেই তার বুকের ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। ঠিক এমন সময় ঝনঝনিয়ে মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা রাখা ছিল বিছানার এক পাশে। মেঝে থেকে ওঠার সময় মাথার পেছনে যন্ত্রণাটা অনুভব করে অচিন। কোনো মতে হাতড়ে হাতড়ে বিছানায় উঠে ফোনটা রিসিভ করল। হ্যাঁ, হ্যালো। ফোনের ওপাশ থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। অচিনের কাছে সবকিছু ঝাপসা লাগে, কিছুই যেন সে বুঝতে পারছে না। অচিন ভীষণ ক্লান্ত স্বরে আবার জিজ্ঞেস করে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে তখন এক ক্রন্দনরত মহিলার গলার স্বর ভেসে আসে। আমি 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 জবা, বসু কোল্ড স্টোরেজ ফ্যাক্টরির কেয়ারটেকার নিধুরামের স্ত্রী। হ্যাঁ, বলুন। ও যে গতকাল থেকে বাড়ি ফিরেনি। কথাটা বলেই আবার কান্নায় ভেঙে পড়ল জবা। অচিন এবার বিস্ময়ের স্বরেই বলল, কি? গতকাল সকালে আমার এখান থেকে বেরিয়ে সে আর বাড়ি ফিরে যায়নি? জবা কান্না মাখা গলায় বলে, হ্যাঁ, ফিরে এসেছিল তো, কিন্তু ভীষণ একটা চিন্তায় ছিল। জানেন স্যার, দুপুরে তো ঠিক মতো খেলোই না, ঠিক তারপরে কিছু না বলে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু আমি বারবার জিজ্ঞেস করাতে সে যাওয়ার আগে খালি বলে গেল যে ম্যানেজার স্যারের বাড়ি যাচ্ছি। কথাটা শুনে অচিন হতচকিত স্বরে বলল, আমার কাছে? কই, নিধুরাম তো আমার কাছে আসেনি। জবা ফোনের মধ্যেই ডুকরে কেঁদে উঠল। অচিন ফোনটা কেটে দেয়। মাথাটা তার বড্ড ভারী লাগছে। কোল্ড স্টোরেজের কাজটা এখনো পুরোটা রপ্ত হয়নি, এরই মাঝে নতুন বিপদ। এখন নিধুরাম ছাড়া পরের সপ্তাহে কনসাইনমেন্টটা সে একা সামলাবে কি করে? এই ভাবতে ভাবতে স্নানে গেল সে। স্নান সেরে তৈরি হয়ে ঘর বন্ধ করে নিধুরামের বাড়ির দিকে যেতেই সামনে একটা দৃশ্য দেখে অচিনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দেখতে পায় নিধুরামের বাড়ির সামনে জটলা পাকিয়ে আছে, আর কারোর এক টানা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ঢিপ ঢিপ বুকে জটলা পেরিয়ে ভেতরে ঢুকতেই অচিন হতবাক হয়ে যায়। তার সামনে রয়েছে নিধুরামের নিথর দেহ। একটা সাদা চাদরে নিধুরামের দেহটা ঢাকা রয়েছে। চাদরের ওপর স্পষ্ট হয়ে উঠেছে রক্তের ছাপ। এমন সময় কোত্থেকে শোঁ শোঁ শব্দে দমকা হাওয়ায় এসে মৃত নিধুরামের ওপর ঢাকা চাদরটা উড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রকাশ পায় নিধুরামের বিকৃত দেহ। অচিন দেখে নিধুরামের গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে, আর তার একটা পা উপড়ে নেওয়া হয়েছে। দৃশ্যটা দেখে অচিন আতঙ্কে ছিটকে সরে আসে। জটলা থেকে খানিকটা তফাতে এসে হড়হড়িয়ে বমি করে। ঠিক এমন সময় অচিন শুনতে পায় জবা চিৎকার করে উন্মাদের স্বরে বলছে, সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে, এবার কেউ রক্ষা পাবে না, কেউ না। যারা তার সাথে অন্যায় করেছে তাদের প্রত্যেককে সে এভাবেই মারবে। হ্যাঁ, ঠিক এভাবেই মারবে, এভাবেই, এভাবেই। হ্যাঁ। অচিনের মাথা কাজ করছে না। সে ছুটতে ছুটতে ভাড়া বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকে সবার আগে নবারুণকে ফোন লাগায়। একবার রিং হয়ে থেমে যাওয়ার পর নবারুণ ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যালো,
হ্যালো স্যার, এখানে ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। ও ও ও তো ও তো অচিন অচিন অচিন, শান্ত হও, শান্ত হয়ে বলো আমাকে কি হয়েছে। স্যার 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 নিধুরাম মারা গেছে স্যার, মারা গেছে সে। উফ, উফ, কি বিভৎস সেই দৃশ্য স্যার। কি? নিধুরাম মারা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কি ভয়ঙ্কর সেই মৃত্যু স্যার, কি ভয়ঙ্কর সেই মৃত্যু। আপনাকে নবারুণ আরও কিছুক্ষণ কথা বলে নিধুরামের পরিবারকে সাহায্য করবে কথা দিয়ে ফোনটা রাখে। অচিন ফোনটা একপাশে রেখে মাথাটা ঝুঁকিয়ে দু হাতে মুখ ঢেকে নেয়। ঠিক তখনই তার কানে যায় অস্বস্তিকর একটা শব্দ। অচিন মুখ তুলে দেখে বারান্দার বন্ধ দরজাটা খোলা। বাইরের মৃদু বাতাসে সেটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে। সেদিকে তাকিয়ে অচিন ভয়ে বাকশূন্য হয়ে পড়ল। তার কানে বারবার জবার বলা কথাটাই বাজতে থাকে। সে ফিরে এসেছে, এবার কেউ রক্ষা পাবে না। যারা তার সাথে অন্যায় করেছে তাদের প্রত্যেককে সেভাবেই মারবে, এভাবেই মারবে, এভাবেই মারবে। অচিন মাথা ঝুঁকিয়ে দুহাতে নিজের চুলের মুঠি চেপে ধরে জোরে জোরে হাঁপাতে থাকে। শহরের একটা ব্যবসায়ী মহলে একটা নামই নাম হলো বসু অ্যান্ড বসু এন্টারপ্রাইজ। এই বসু অ্যান্ড বসু এন্টারপ্রাইজ শহর এবং শহরের বাইরে অনেক রকমের ব্যবস্থা আছে। গার্মেন্ট ফ্যাক্টরি, কোল্ড স্টোরেজ, পারফিউম কোম্পানি, আরও কত কি আছে। এখন তো একটা ক্যাফেটেরিয়াও খুলেছে। তার একটা শাখা আবার এবছর ব্যাঙ্গালোরেও খুলেছে। বসু অ্যান্ড বসু এন্টারপ্রাইজের কর্ণধার নির্মক বসু মারা গেছে কয়েক বছর আগে। বর্তমান কর্ণধার নির্মক বসুর ছেলে নবারুণ বসু তার বিলাসবহুল বাড়ির লিভিং রুমে বসে আছেন। রাত এখন অনেক। নবারুণের স্ত্রী রেবা স্কটল্যান্ড গেছে তার বোনের কাছে। চাকর বাকরেরাও শুয়ে পড়েছে। ঘুম নেই একমাত্র নবারুণের চোখে। ফোনটা দুপুরের দিকে এসেছিল অচিনের কাছ থেকে। ফোনটা পাওয়ার পর কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল বটে, তবে নিজেকে সামলে রাউতালপুরে লোক পাঠিয়ে সেখানকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশি ঝামেলা মিটিয়ে নিধুরামের দাহকার্যও শেষ করা হয়েছে। হাতে হুইস্কির গ্লাসটায় চুমুক দিয়ে রঙিন জলটা শেষ করে কর্নার বারের দিকে পরের পেগটা বানাতে এগিয়ে যায়। আজ এই নিয়ে 4 পেগ হয়ে গেল, তাও যেন নেশাটা ঠিক চড়ছে না। ঘুরে ফিরে শুধু একটাই কথা তার মাথায় আসছে, নিধুরামকে এতটা ভয়ঙ্করভাবে কে মারল, কেনই বা মারল? আচ্ছা, শুধু মেরে ফেললেও তো পারত, একটা পা উপড়ে নিল। ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে লোকটাকে পাঠিয়েছিল সেই তাকে নিধুরামের মৃতদেহের বর্ণনা দিয়েছিল। ওখানে পুলিশ নিধুরামের মৃতদেহ দেখে নাক গলাতে চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তাদের টাকা দিয়ে চুপ করানো হয়েছে। ঘরের আলোগুলো নিভিয়ে মাথার ওপর শুধু ঝাড়বাতিটা জ্বলছে। বার কর্নারের নীল আলোটা ঘরটাকে বেশ রহস্যময় করে তুলেছে। নবারুণ পঞ্চম পেগটা বানিয়ে প্রথম চুমুকটা দিতেই ঝাড়বাতিটা ছনছন করে নড়ে উঠল। গ্লাসে চুমুক দিতে দিতেই চমকে উঠল নবারুণ। চমকে পিছন দিকে তাকিয়ে সে নেশাতুর স্বরে বলে, কে কে ওখানে? কে? কোনো আওয়াজ আসে না, তবে ঘরের ভেতর একটা দমকা হাওয়া বয়ে যায়। ঠিক তখনই নবারুণের কানের কাছে কেউ বিজাতীয় আওয়াজে বলে ওঠে, আমি ফিরে এসেছি নবারুণ। আতঙ্কে নীল হয়ে ওঠে সে। নেশাটা পুরোপুরি কেটে গেছে তার। কাঁপা কাঁপা গলায় সে চিৎকার করে ওঠে, কে আছিস? শিগগিরই আয়।
নবারুণের চিৎকার শুনে কেউ পৈশাচিক স্বরে অট্টহাসিতে ফেটে পড়ে। বিজাতীয় স্বরে কেউ বলে ওঠে, কেউ আসবে না, কেউ না। সেদিন আমাকেও কেউ বাঁচাতে আসেনি, আর আজ তো কেউ। সেই অদৃশ্যা আবারও বিকৃত হাসিতে ফেটে পড়ে। নবারুণ আর স্থির থাকতে পারে না। হাতের গ্লাসটা খসে মেঝেতে পড়ে ছনছনিয়ে ভেঙে গুঁড়িয়ে যায়। আর নবারুণ ওই ভাঙা কাঁচের ওপরেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে। অচিন আজ 2 দিন হলো ঘর থেকে বেরোয়নি। বিছানার এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে, আর সারাক্ষণ ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে যাচ্ছে। নিধুরামের শেষকৃত্যের কাজেও সে যায়নি। ঘরের সব জানলা দরজা বন্ধ করে বসে আছে। এই 2 দিনে সে একবারের জন্য 2 চোখের পাতা এক করেনি। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। অচিন ভয়ে ভয়ে সদর দরজার দিকে তাকায়। 1 বার, 2 বার, 3 বার টোকা দেওয়ার পর এবার দরজার ওপার থেকে নবারুণের গলার স্বর শোনা যায়। অচিন, 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 দরজা খোলো, আমি নবারুণ, দরজা খোলো। নবরণ, নবরণ স্যার এসেছে, নবরণ স্যার এসেছে। স্যার, স্যার, হ্যাঁ স্যারই, স্যারই আমাকে বাঁচাতে পারবে, স্যারই আমাকে বাঁচাতে পারবে। এভাবে বিড়বিড় করতে করতে অচিন বিছানা থেকে নেমে এসে সদর দরজাটা খুলে দাঁড়ায়। নবারুণ প্রচণ্ড চমকে উঠে অচিনকে দেখে। এ কি হাল করেছে সে নিজের! উদ্ভ্রান্ত দৃষ্টি, উস্কো খুস্কো চেহারা, 2 দিনের না কামানো দাড়ি। নবারুণকে সামনে দেখে অচিন অপ্রকৃতিস্থর মতো বলতে থাকে, এই তো, এই তো, এই তো আপনি এসে গেছেন স্যার। এইবার, এইবার সে আমাকে ছেড়ে দেবে স্যার। স্যার, 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 জানেন তো আমার দিকে না, আমার দিকে একটা জ্বলন্ত, জ্বলন্ত দিকে তাকিয়ে থাকতো। একটু 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 নড়তে দিত না। বলতো, বলতো যে আপনি, আপনি এলেই আমার মুক্তি। এবার, এবার এসে গেছেন, এবার, এবার আপনি এসে গেছেন, এবার আমার মুক্তি, আমার মুক্তি। কথা বলতে বলতে অচিনের দৃষ্টি যায় নবারুণের মাথায় বাঁধা ব্যান্ডেজের দিকে। সেদিকে নির্দেশ করে অচিন বলে, এই আঘাতটা তো ওই দিয়েছে, তাই না? হ্যাঁ, ওই তো দিয়েছে। কার কথা বলছো তুমি? অচিন নবারুণের কথা শুনে হঠাৎ একেবারে চুপ করে যায়। তারপর হঠাৎ একটা অদ্ভুত শিরশিরে কণ্ঠে বলে ওঠে, বিশাখা। বিশাখা নামটা শুনে নবারুণের চোখে মুখে বিন্দু বিন্দু নীল ভয় জমে ওঠে। অচিনকে নবারুণ একটা লোকাল হাসপাতালে ভর্তি করে দেয়। বসু অ্যান্ড বসু এন্টারপ্রাইজের একটা ফেস ভ্যালু আছে, তার মধ্যে এমপ্লয়ি কেয়ারিং একটা অনন্য বিষয়। এর জন্য গত বছর ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি থেকে বেস্ট বিজনেস ওনারের অ্যাওয়ার্ড পেয়েছেন নবারুণ বসু। তার নিজের নাম রক্ষার্থেই নবারুণ রাওতালপুরে ছুটে এসেছে, নইলে যে রাওতালপুরকে এসে 5 বছর আগেই ছেড়ে চলে গিয়েছিল সেখানে আবার ফিরে আসার কথা ভাবতেও পারে না। কথাগুলো ভাবতে ভাবতে হাসপাতালের চত্বর ছাড়ে সে। নবারুণ বেরিয়ে যেতেই জবা হাসপাতালে আসে। রিসেপশনে অচিনের বেড নাম্বার জেনে তার সাথে দেখা করতে যায়। বেডের সামনে এসে জবা দেখে অচিন বিছানায় আধশোয়া উদাসী দৃষ্টিতে খোলা জানলার দিকে তাকিয়ে আছে। এখন কেমন আছেন ম্যানেজার স্যার? অচিন চমকে তাকায় জবার দিকে। বেরং শাড়ি, রুক্ষ চেহারা, ফাঁকা সিঁথি। 2 দিনেই জবার বয়স যেন বেড়ে গেছে অনেকটাই। জানি না। জানি স্যার, আপনি যে ভালো নেই সে আপনাকে ভালো থাকতে দেবে না। যদি ভালো থাকতে চান তবে এই চাকরিটা ছেড়ে দিন। ছেড়ে দেবো? তাহলে খাবো কি? আগে তো বাঁচবেন,
তারপর না হয় অন্য কিছু ভাববেন। যদি বাঁচতেই না পারেন, যদি এখানেই চাকরি করেন, তাহলে আপনার বেঁচে থাকার আশা খুব কম। তারপর হঠাৎই জবা সদক্তির স্বরে বলে, ও যদি আমার কথাটা একবার শুনতো, তাহলে আজও বেঁচে থাকতো, এত বীভৎস মৃত্যু তার হতো না। আমি বারবার বলেছিলাম চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দাও, শুনলো না। শুধু টাকা, টাকার নেশা, টাকা। বারবার বলেছিলাম আপনাকে ওই বাড়িতে যেন থাকতে না নিয়ে যায়, শুনলো না। টাকার লোভে অন্য ভাড়া বাড়ি ফাঁকা থাকা সত্ত্বেও আপনাকে ওই বাড়িটাতেই থাকতে নিয়ে গেল। নিঃশ্বাস, ওখানে যে তার নিঃশ্বাস আছে, সেখানে যে যাবে সেই মরবে। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ায় জবা। তারপর যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ফিরে যায়। জবার বলা শেষের কথাগুলো শুনে অচিন ভীষণ চমকে ওঠে। একদিন পর হাসপাতাল থেকে ছুটি পায় অচিন, কিন্তু ভাড়া বাড়িতে না ফিরে সে সোজা যায় নিধুরামের বাড়িতে। জবা তখন ঘর ঝাড় দিচ্ছিল। অচিনকে আসতে দেখে একটা মোড়া ঘরের ভেতর থেকে এনে তাকে বসতে দেয়। অচিনের মুখের দিকে তাকিয়ে এসে বলে, জানি ম্যানেজার স্যার, আপনার মনে এখন প্রশ্নের ঝড় উঠছে। চোখের সামনে দেখতে পাচ্ছেন অনেক কিছুই, কিন্তু তার বাস্তবতা আপনি ঠাহর করতে পারছেন না। তাছাড়া ঠাহর করবেনই বা কি করে? যাকে দেখছেন, অনুভব করছেন, সে যে আসলে বাস্তবই নয়, সে তো অতীত। কি বলছেন? কি বলতে চাইছেন আপনি? বেশ অনেকক্ষণ চুপ করে থাকার পর অচিন বলে উঠল, হ্যাঁ, আমি যা বলতে চাইছি সেটা বোঝার জন্য আপনাকে জানতে হবে বিশাখার কথা। বিশাখা নন্দী, যে আপনার আগে এখানে এই কোল্ড স্টোরেজ ফ্যাক্টরির ম্যানেজার ছিল। কেই বিশাখা? আজ থেকে 5 বছর আগে এই কোল্ড স্টোরেজ ফ্যাক্টরির ম্যানেজার পদে জয়েন করেছিল বিশাখা দিদিমণি। তিনি ম্যাডাম বলা পছন্দ করতেন না, তাই তাকে দিদিমণি বলেই ডাকতাম। বিশাখা দিদিমণির একটা পা ছিল না, কোন একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা খোয়া গিয়েছিল। তিনি ক্রাচ নিয়ে হাঁটতেন, কিন্তু ক্রাচ নিয়ে হাঁটতেন বলে তার কাজে কোনো খুঁত ছিল না। আমার স্বামী তো শুধু শহর থেকে গাড়িতে করে যে প্যাকেজগুলো স্টোর করার জন্য আসতো, সেগুলো ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিয়েই খালাস। বাকি স্টোরেজের যাবতীয় কাজ বিশাখা দিদিমণি একাই করত। আমার তো কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তাই আমি সারাক্ষণ দিদিমণির পাশে পাশেই থাকতাম। এই সময় বড়বাবু একটু অসুস্থ হয়ে পড়ায় ছোটবাবু এখানকার স্টোরেজের দায়িত্ব নেয়। আপনি যে বাড়িটায় ভাড়া থাকছেন, সেটা ছোটবাবুরই বন্ধু অবনীশবাবুর বাড়ি। ওই যেমন ভাড়া টাড়া দেয়, তেমনই একটা বাড়ি। ছোটবাবু এসে অবনীশবাবুর ওই বাড়িটায় থাকতেন, আর বিশাখা দিদিমণি অন্য একটা বাড়িতে ভাড়া থাকতো। ছোটবাবু যতদিন এখানে থাকতেন ততদিন বাবুর ঘরের কাজ, রান্না বান্না সব আমি করে দিতাম। ছোটবাবু আর দিদিমণির মধ্যে কি কথা হয় জানি না, তবে বুঝতে পারতাম যে দিদিমণি ছোটবাবুর প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। একদিন আমি ছোটবাবুর ওখানে কাজ করতে গিয়ে দেখি দরজাটা আধ খোলা হয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আমি যে দেখতে পাই, তাতে আমার গায়ের রোম যেন খাড়া হয়ে গেল। কথা বলতে বলতে কোনো কিছু একটা মনে করে শিউরে উঠল জবা।
শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে জবা আবার বলতে শুরু করলো। আমি দেখলাম বিশাখা দিদিমণিকে ওই বিছানাটার ওপর দুদিকে হাত বেঁধে শুইয়ে রাখা হয়েছে, নগ্ন। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ নগ্ন তার শরীর। আর সেই শরীরের ওপর পশুর মতো হামলে পড়ে খুবলে খুবলে খাচ্ছে ছোটবাবু আর তার সেই বন্ধু অবনীশ। আর বিশাখা দিদিমণি সে না কেমন যেন নিস্তেজের মতো এলিয়ে শুয়েছিল। ওরা কিছু খাইয়ে দিয়েছিল কিনা কে জানে। একটু পর আমার কানে এলো ওদের দুজনের মধ্যে কেউ একজন বলল, খুব প্রেম করতে এসেছিল। নে, এবার তোকে বোঝাবো সুদে আসলে যে প্রেম কাকে বলে। আমি তো সাহস দেখেই অবাক হয়ে গেছি। ওরা মেয়ে, দুদিন ভালো করে একটু কথা বলেছি, একটু আধটু জড়িয়ে ধরে চুমু খেয়েছি, তাতেই সে নিজেকে বসু অ্যান্ড বসু এন্টারপ্রাইজের একমাত্র উত্তরসূরির অর্ধাঙ্গিনী ভাবতে শুরু করে দিয়েছে। যত সব। ওরে মূর্খ মেয়ে, তোদের মতদের না এই নবারুণ বসু বিছানাতেও তোলে না, বুঝলি? শালা। তারপর ওই অবস্থাতেই ওরা দুজন মিলে বিশাখা দিদিমণিকে তুলে বারান্দায় রেখে দিয়ে দরজা বন্ধ করে দিল। সবটা জানেন স্যার, সবটা আমি আমার এই চোখের সামনে হতে দেখলাম, কিন্তু মুখ ফুটে একটা শব্দ বের করতে পারলাম না। আমার চোখ দিয়ে তখন যেন রক্তাশ্রু গড়িয়ে পড়ছিল। আমি চিৎকার করতেও যেন ভুলে গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। সেদিন আমি সময়ের আগেই কাজে চলে গিয়েছিলাম বলে ওই অসহনীয় দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। তারপর জানেন স্যার, খানিক পরে আমি আবার গিয়েছিলাম ওই বাড়িতে। কিন্তু জানেন কি আশ্চর্য, বাড়িটায় কোথাও কিচ্ছু ছিল না, বারান্দাটাতেও না। সব যেন পরিষ্কার করে নেওয়া হয়েছে। সেদিন বেশ রাত করে আমার স্বামী বাড়ি ফিরেই কাউকে ফোন করে জানায় যে ফ্রিজারটা জায়গা মতো রেখে দিয়েছে। আমি ওকে দুপুরে দেখা ঘটনার কথা বলতেই ও আমার মুখ চেপে শাসিয়ে বলে, এই একদম চুপ, একদম চুপ। যদি বেঁচে থাকতে চাস তো যা দেখেছিস সব ভুলে যা। ছোটবাবু সেদিন দুপুরের পরই শহরে ফিরে গিয়েছিলেন। তারপর আর কখনো এখানে আসেননি। ওরা দিদিমণির সাথে কি করেছিল জানি না, কিন্তু সেদিনের পর থেকে না আমি বিশাখা দিদিমণিকে আর কখনো দেখতে পাইনি। অবনীশ বাবুর ওই ঘরটা, ওটাও আর ভাড়া দেওয়া হতো না, কারণ ওখানে কেউ ভাড়া গেলেই এক বেলাও টিকতে পারত না। তাদের মনে হতো যে কেউ যেন বরফের মধ্যে তাদের পুঁতে দিচ্ছে। আপনি পালিয়ে যান স্যার, যদি বাঁচতে চান তবে পালান। কথাটা বলতে বলতে জবা উঠে দাঁড়ায়। তারপর সম্বিথিনের মতো হাঁটতে হাঁটতে ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দেয়। অচিন ভেবে পায় না তার কি করা উচিত। বিমর্ষ পায়ে সে হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে রওনা দেয়। সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ। কতদিনের ঘরটায় নবারুণ বসে আছে। বিরক্ত আর অসহিষ্ণুতা নিয়ে সে বারবার কাউকে ফোন কল করার চেষ্টা করছে, কিন্তু বারবার ফোনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ঘরের ভেতর ফ্যান চললেও সারাক্ষণ এসির মধ্যে থাকা নবারুণ দরদর করে ঘামে। গলার কাছ থেকে টাইটা খুলে একটু ঢিলে করে কলারটার বোতামটা খুলে নেয়। আজকেই শহরে ফিরে যাওয়ার কথা ছিল নবারুণের,
কিন্তু গাড়িটা হঠাৎ এমনভাবে খারাপ হলো যে সেটা ঠিক হতে হতে আগামীকাল সকাল। অগত্যা নিরুপায় হয়ে নবারুণকে অবনীশের বাড়িতেই থাকতে হচ্ছে। ভাগ্যিস অচিন সেখানে থাকতো বলে ঘরটা একটু ব্যবহারযোগ্য আছে। ফোনের নেটওয়ার্ক না থাকায় বিরক্তিতে সে ফোনটা ছুঁড়ে ফেলে বিছানায়। গরমটা আজ ভীষণ অসহ্য, কেমন যেন দম বন্ধ লাগছে নবারুণের। শার্টের বোতামগুলো খোলার জন্য যেই মাত্র হাতটা বাড়াতে যাবে, ঠিক সেই সময় অদৃশ্য কোনো শক্তি তাকে পিছন দিকে টেনে তার দুহাত বিছানার দুদিকে শক্ত করে বেঁধে দেয়। এরকম আচমকা ঘটনায় নবারুণ প্রচন্ড ভয় পেয়ে যায়। চারিদিকে তাকাতে তাকাতে সে ভয়ার্ত গলায় বলে, কে কে ওখানে, কে? কিন্তু কোনো উত্তর আসে না। শুধু শোনা যায় এক বিভৎস হাড় হিম করা অট্টহাসি, যা শুনে নবারুণের বুকের রক্ত জল হয়ে গেল। নবারুণ কিছু বলতে যাবে তার আগেই তার শার্টের খোলা বোতামগুলো একে একে আটকে যায়। গলার ঢিলে করা টাইটাও আরো সেঁটে বসে নবারুণের কণ্ঠ বরাবর। তারপর বাড়তে থাকে কণ্ঠের ওপর টাইয়ের ফাঁসের চাপ। নবারুণের চোখ যেন ঠিকরে বেরোতে চায় কোটর থেকে। দম বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে জিভটা বেরিয়ে আসে বাইরে। ওই অবস্থায় নবারুণ দেখে একটা কালো ধোঁয়ায় মোড়া অবয়ব তার দিকে এগিয়ে আসছে। কালো ধোঁয়াটা সরে গিয়ে তখন একটা সম্পূর্ণ অবয়ব দেখতে পায় নবারুণ। বিশাখার অতৃপ্ত আত্মা তখন পৈশাচিক উল্লাসে অট্টহাসিতে ফেটে পড়ে। খ্যাসখ্যাসে স্বরে সে বলে, সেদিন তোরা আমার শরীরটাকে ভোগ করে মজা নিয়েছিলিস, আজ আমার পালা। জানিস, রক্তাক্ত কিন্তু জ্যান্ত অবস্থায় বরফের ভেতরে চাপা পড়ে থাকতে কেমন লাগে জানিস? ক্ষমা করে দাও বিশাখা, সেদিন ভুল করেছিলাম। তোমাকে ড্রাগের নেশা করি আমরা, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিশাখার অতৃপ্ত আত্মা অপার্থিব উল্লাসে ফেটে পড়ে। একটা জান্তব চিৎকার করে এসে নবারুণের একটা পা তার শরীর থেকে উপড়ে নেয়। প্রচন্ড চিৎকার করতে করতে নবারুণ অচৈতন্য হয়ে পড়ে। সেটা দেখে বিশাখার অতৃপ্ত আত্মা আরো উল্লাসে অট্টহাসিতে ফেটে পড়ে। পরদিন সকালে ঘরে রক্তের ধারা দেখে ড্রাইভার দৌড়ে পুলিশে খবর দেয়। পুলিশ সারা বাড়ি খুঁজে নবারুণকে কোথাও খুঁজে পায়নি। সারা বাড়িতে শুধু চাপ চাপ রক্ত ছড়িয়ে আছে। এই রক্তের ধারা সোজা ফ্যাক্টরির দিকে যায়। পুলিশ দ্রুত পায়ে ফ্যাক্টরির তালা খুলে সেখানে রাখা একটা বড় ফ্রিজারের ভেতর থেকে নবারুণের বরফে ঢাকা মৃতদেহ পায়। পাশাপাশি আরও একটা ফ্রিজারের ভেতর থেকে পাওয়া যায় অবনীশের বরফ সাঁটা ঠান্ডা দেহ। আশ্চর্যজনকভাবে তাদের একটা পা কোনো আসরিক শক্তিতে উপড়ে ফেলা হয়েছে এবং ওটা ছাড়া সারা শরীরে আর কোনো আঘাত নেই। তবে তাদের গোটা শরীর ছিল রক্তে মাখামাখি, ঠিক যেমন নিধুরামের মৃতদেহ ছিল ঠিক তেমন। পুলিশের সন্দেহ হওয়ায় তারা গোটা ফ্যাক্টরি ভালো করে সার্চ করতেই তালাবন্ধ ঘরটার ভেতরে আরও একটা ফ্রিজার পাওয়া যায়। তার ভেতরে ছিল একটা খোঁড়া মেয়ের মৃতদেহ।
পুলিশ বডি তিনটিকে ফরেন্সিকে পাঠালে রিপোর্ট দেখে তারা অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে যায়। কারণ রিপোর্টে লেখা ছিল যে নবারুণ এবং অবনীশের গায়ে যে রক্তের ছাপ ছিল তা বন্ধ ঘর থেকে উদ্ধার করা মেয়েটির মৃতদেহের রক্ত। কিন্তু সেই মেয়েটির মৃত্যু 5 বছর আগে হয়ে গেছে এবং এতদিন পর্যন্ত ফ্রিজারের ভেতরে থাকায় তার শরীরের মাংসপেশির সাথে তার শরীরের রক্তও বরফের মতো জমে গেছে। তাহলে 5 বছর পর ওই মেয়েটির তাজা রক্তের ছাপ নবারুণ এবং অবনীশের গায়ের উপর এলো কিভাবে? পুলিশ এই রহস্য ভেদ করতে পারেনি। শহরে নিজের বাড়িতে খবরের কাগজে এটা পড়তে পড়তে অচিন ভাবে, তবে কি জবা সত্যি কথা বলছিল? বিশাখা ফিরে এসেছিল তার মৃত্যুর প্রতিশোধ নিতে, কিন্তু এই প্রতিশোধ নিতে এত বছর কেন অপেক্ষা করলো? একটু ভাবতেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেল অচিন। বারান্দার ওই দরজাটা তো অচিনই খুলেছিল। নিধুরাম বারান্দার খোলা দরজাটা দেখে বেশ ভয়ও পেয়েছিল। তবে কি বিশাখার আত্মা ওখানেই আটকে ছিল? কে জানে। এই প্রশ্নের উত্তর আর বোধহয় পাওয়া যাবে না। শেষ হলো লেখিকা তনিমা সাহার কলমে বিভীষিকা। আজকে গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে শুভম, পার্থ, সৌমিক, বর্ষা এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে আকাশ পিক্সেলেট থেকে। শব্দ সংযোজন রিম্পা, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে আজকের গল্পের প্রশ্ন হলো, এই গল্পে কোল্ড স্টোরেজের মধ্যে কটা ফ্রিজারের কথা বলা রয়েছে? জানাও তার উত্তর আমাদের কমেন্ট বক্সে। আর তার সাথে গল্পটা কেমন লাগলো তোমাদের মতামতটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। আর বন্ধুরা, তোমরা তো জানোই হানাবাড়িতে এই প্রশ্ন উত্তর প্রতিযোগিতা চলতেই থাকবে, আর তার সঠিক উত্তরদাতাদের নাম হানাবাড়ি ইউটিউব কমিউনিটি পোস্টে পোস্টও হতে থাকবে, তাই উত্তর দিতে কিন্তু ভুলো না। আর তার সাথেও চলতে থাকবে হানাবাড়ি ফেসবুক পেজে গল্প লেখা প্রতিযোগিতা। এই গল্প লেখার প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করতে চাও, যাও আমাদের হানাবাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে নাও, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আরও একটি গল্প লেখার প্রতিযোগিতা, তাড়াতাড়ি নিজেদের গল্প সেখানে সাবমিট করুন। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।